নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাহুর মহাদশাতে শনির অন্তর্দশা কোনো জাতক জাতিকার ক্ষেত্রে কোন কোন দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে সেই বিষয়টা নিয়ে। অলরেডি আমাদের কিন্তু এই মহাদশা সিরিজটা রাহুর মহাদশা থেকে শুরু হয়েছে। রাহুর সাথে রাহুর অন্তর্দশা, রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা, এই দুটো বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা জানবো সব থেকে ঘাতক সময় হিসাবে এটাকে ধরা হয়, যেটাকে অনেক ক্ষেত্রে জ্যোতিষের ভাষায় শ্রাপিত সময় হিসাবেও ধরা হয়, রাহুর সাথে শনির অন্তর্দশা। তো এই সময়টা কতদিনের জন্য আসে আমাদের জীবনে এবং কোন কোন দিক থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং এর প্রতিকার কি, এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। তো আসুন শুরু করা যাক। দেখুন, একটা গ্রহের সাথে একটা গ্রহের অন্তর্দশা কেমন যেতে পারে এই বিষয়টা না হয় আমি খুব সহজভাবে আলোচনা করে দিলাম, কিন্তু যারা জ্যোতিষ শিখছেন বা বুঝছেন তাদের এই বিষয়গুলোর উপর কিন্তু লক্ষ্য দিতেই হবে। আপনার জন্মকালীন জন্মছকে যেই গ্রহটা দশা এবং অন্তর্দশা চলছে সেই দুটো গ্রহের পজিশন কি আছে তার উপর ডিপেন্ড করে আপনারা অনেকটা প্রেডিকশন কিন্তু পেয়ে যাবেন। তারপরে আমরা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা দেখে নিচ্ছি যে এখানে রাহুর সাথে শনির অন্তর্দশা 2 বছর 10 মাস 6 দিনের সময় পরিষ্কার হয়েছে। এবার আমাদেরকে জন্মকালীন জন্মছকে দশার অধিপতি এবং অন্তর্দশার অধিপতির পজিশন খুঁজতে হবে। তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু খুব সহজভাবে বিষয়টাকে বুঝবো। তো অলরেডি আমাদের কিন্তু রাহুর সাথে রাহু এবং রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা নিয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি রাহুর সাথে শনির অন্তর্দশা চলে এই সময়টাকে ভীষণ নেগেটিভ হিসাবে ধরা হয়। কেন এই সময়টাকে শ্রাপিত সময় হিসাবে ধরা হয়? কেন? তার কারণ দেখুন, ন্যাচারালি আমাদের জন্মছকে রাহু কিন্তু বলা যেতে পারে মায়ার কারক গ্রহ, আমাদের ডিপ্রেশনের কারক গ্রহ। অনেক ক্ষেত্রে দেখুন, ডিপ্রেশন বলতে কি, কোনো কিছুকে যদি না পাই আমরা, সেই জায়গাটাকে পাওয়ার জন্য আকুলতা রাহু সব থেকে বেশি করে বাড়িয়ে দেয়। আর শনি কর্মের কারক গ্রহ। তাহলে খুব সহজভাবে যদি আমরা বুঝি, কর্ম রিলেটেড বিষয় নিয়ে আমাদের সব থেকে বড় সমস্যার সময় হিসাবে বিবেচিত হয় রাহুর সাথে শনির অন্তর্দশা। এই কারণের জন্য এই সময়টাকে শাপির সময় বলে। আপনারা যতই কর্ম করুন না কেন, যতই আপনারা মন দিয়ে থাকুন না কেন, দেখবেন সেই অনুযায়ী ফলাফল আপনারা পাচ্ছেন না। কিন্তু সব ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য না? অনেকের ক্ষেত্রে এই দশা অন্তর্দশাও কিন্তু আশীর্বাদ রূপে চলে আসে, হঠাৎ করে জীবনে সাফল্য। এই বিষয়টা আমি খুব সহজভাবে আপনাদেরকে লাস্টে আলোচনা করে শোনাবো। আগে যেটা মেন বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের জন্মকালীন জন্মছক খুলে দেখে নিতে হবে আমাদের লগ্ন কি আছে। লগ্ন আপনার যাই হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ঘর। আপনার যে কোনো ঘরে লগ্ন লেখা থাকতে, এখানে মেষের যে লগ্ন লেখা থাকবে তার কোনো মানে নেই। আপনার যেই ঘরে, আপনার মিনে লগ্ন লেখা থাকতে পারে, মকরে লেখা থাকতে পারে, যেই ঘরে লেখা থাকবে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট হাউস বা লগ্ন। তো আপনাদেরকে দেখে নিতে হবে যে জ্যোতিষশাস্ত্র বলছে রাহু লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ঘরে কারকত্ব পেয়েছে। যদি আপনার লগ্ন সাপেক্ষে, আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি, যদি আপনার মেষ লগ্ন হয়, রাহু আপনার তৃতীয়, ষষ্ঠে, দশমে এবং একাদশে কারকত্ব পেয়ে যায়, তাহলে এইটা রাহুর পজিটিভ অবস্থান আপনার লগ্ন সাপেক্ষে। এবার সাপোজ আপনার লগ্ন যদি ধরুন মকর হয়, তাহলে সেক্ষেত্রে তো একটা নেগেটিভ দিক চলে আসতে পারে। কোন দিক থেকে? আগে আমাদেরকে দেখে নিতে হবে যে রাহু কোন কোন ঘরে নিচস্থ এবং উচ্চস্থ হয়। রাহু কিন্তু মীন রাশি এবং ধনু রাশিকে নিজেকে নিচ হিসাবে ধরে। তো যদি ধরুন কারুর এখানে মকর লগ্ন হয়, তাহলে তার তৃতীয় ঘরে যদি রাহু বসে থাকে, থার্ড হাউসে, তাহলে তো সেই রাহু নিচ হয়ে গেল। এবং আমরা জ্যোতিষশাস্ত্রের প্রথম সূত্র অনুযায়ী কী পেয়ে গেলাম, যে রাহু তৃতীয় কারকত্ব পেয়ে যায়। তাহলে কারক গ্রহ নিচ হলে সে সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারে না। তার মানে যে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে সেটাও কিন্তু নয়। আমি বলতে চাই যে এই হিসাবেই ধরুন সাপোজ আপনার এই জন্মছকে যদি মেষ লগ্ন হয় আর দ্বাদশে রাহু বসে থাকে, সেক্ষেত্রে এই জায়গাতে রাহুর নেগেটিভিটি বেশি আসবে। খুব সহজভাবে যদি আমরা বুঝি, নিচস্থ প্লাস নেগেটিভ ঘরে বসে আছে। বুঝতে পেরেছেন? এবার আমরা চলে আসবো কিন্তু শনির কোন কোন ঘরে কারকত্ব পায়। সেম আমরা যে কোনো লগ্ন হিসাবে যদি বিষয়টাকে বিবেচনা করি, শনি কিন্তু আমাদের জন্মকালীন জন্মছকে কর্মের কারক গ্রহ। সব থেকে বেশি করে সে কারকত্ব কিন্তু দশম স্থানে পায়। যদি আমরা মেষ লগ্ন হিসাবে ধরি, দশমে, অষ্টমে, ষষ্ঠে, এবার অনেকের মতে কিন্তু দ্বাদশ শনি কারকত্ব পায়।
ঠিক আছে। এবার ষষ্ঠ ঘর আমাদের কর্মের ঘর হয়, আমাদের চাকরির ঘর হয়, অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর হয়, দশম ঘর কর্মের ঘর হয়, দ্বাদশ ঘর মোক্ষের ঘর হয়। তো এই হিসাবে শনি কিন্তু এই সকল ঘরে যদি বসে থাকে তাহলে সে কারকত্ব পেয়ে যায়। এবার এইটাও আমাদেরকে দেখে নিতে হবে, শনির কিন্তু মেষ রাশিতে নিচস্থ হয়, মেষ রাশিতে সে কিন্তু নিচস্থ হয়। আপনার এই সকল ঘরে বসেও যদি শনি নিচ হয়ে যায় তখন কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়। পরিষ্কার হয়েছে? এবার আমাদেরকে দেখে নিতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। জ্যোতিষশাস্ত্রের মতে অনেকের মতামত অনুযায়ী কুম্ভটাই রাহুর নিজস্ব ঘর হিসাবে বিবেচিত হয়, এটার মতবিরোধ আছে, তো আমি সেই বিষয়টাতে যাব না। রাহুর নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু শনি নিজস্ব দুটো ঘর আছে, প্রথম হচ্ছে মকর এবং দ্বিতীয় হচ্ছে কুম্ভ। তো আপনারা এইটা দেখে নিন যে আপনার লগ্ন যাই হোক না কেন সেই লগ্ন সাপেক্ষে মকর আর কুম্ভ কত নম্বর ঘর হচ্ছে। এক্সাম্পল হিসাবে যদি মেষ কারুর হয় লগ্ন, তাহলে এখানে আপনার দশম এবং একাদশ ঘর হবে কুম্ভ। যদি কারোর মিথুন হয় লগ্ন, তাহলে তার ক্ষেত্রে অষ্টম এবং নবম ঘর হবে হচ্ছে মকর আর কুম্ভ। যদি কারো ধরে নিন কন্যা হয় তাহলে সেক্ষেত্রে তার এখানে পঞ্চম এবং ষষ্ঠ ঘর হবে কিন্তু মকর আর কুম্ভ। তো এইভাবে আপনারা দেখে নিন যে আপনার লগ্ন সাপেক্ষে মকর আর কুম্ভ কত নম্বর ঘরে পড়ছে, তাহলে তার উপর ডিপেন্ড করবে সেই ঘর রিলেটেড নেগেটিভিটি বা পজিটিভিটিও কিন্তু আমরা এই সময়টাতে বুঝতে পারবো। আমার এক কথায় বলার বক্তব্য হচ্ছে এইটা, যে যখন রাহুর সাথে শনির অন্তর্দশা শুরু হবে, রাহু যেই ঘরে বসে আছে সেই ঘর অ্যাক্টিভেট হবে, শনি যেই ঘরে বসে আছে সেই ঘরে অ্যাক্টিভেট হবে, এবং শনি যেই যেই ঘরের অধিপতি সেই ঘরটাও অ্যাক্টিভেট হবে। আবার অনেকাংশে এই গ্রহদের দৃষ্টি যেখানে যেখানে পড়ছে সেটাও অ্যাক্টিভেট হবে। এতটা খুব জোর দিয়ে আপনারা বুঝতে পারবেন না, আপনারা খুব সহজভাবে বুঝে নিন। আপনার জন্মছক খুলবেন, রাহুর সাথে শনির অন্তর্দশা আপনার শুরু হয়েছে, আপনারা দেখে নিন রাহু কোথায় বসে আছে আপনার লগ্ন সাপেক্ষে, নিচস্থ আছে না উচ্চস্থ আছে সেটা দেখে নেবেন, শনি কোন ঘরে বসে আছে সেটা আপনারা দেখবেন, এবং তার সাথে দেখে নেবেন যে শনি কোন কোন ঘর আপনার মানে কত নম্বর ঘরের কারক মানে অধিপতি। পরিষ্কার? এবার যেটা মেন বিষয় আপনাদেরকে দেখতে হবে যে রাহুর সাথে শনির অবস্থান কি আছে। আপনার লগ্ন যা ইচ্ছা হতে পারে, আপনার জন্মছকে রাহু যেখানে বসে থাকবে, রাহু যদি সাপোজ আপনার তুলায় বসে থাকে, এইখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে শনি কোথায় বসে আছে। জ্যোতিষশাস্ত্র বলছে দশার অধিপতির সাথে অন্তর্দশার অধিপতির অবস্থান যদি ত্রিকোণে হয় সেটাকে খুব শুভ ধরা হয়। ত্রিকোণ মানে কি, রাহু থেকে যদি শনি এখানে আপনার যদি পঞ্চমে বসে অথবা নবমে বসে, তাহলে সেক্ষেত্রে সেই অবস্থানটাকে শনি হিসাবে শুভ ধরা হবে। আর সব থেকে নেগেটিভ হচ্ছে কি, যদি অষ্টমে বসে থাকে, মানে দশার অধিপতি থেকে যদি এখানে শনি অষ্টম ঘরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে এইটাকে ষড়াষ্টক যোগ বলা হয়। আপনারা যদি কাউন্ট করেন রাহু থেকে শনি বসে আছে অষ্টমে এবং শনি থেকে রাহু বসে আছে ষষ্ঠে, এটাকে ষড়াষ্টক যোগ বলে। এই যোগের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ ফলাফল চলে আসে। দশার অধিপতির সাথে অন্তর্দশার অধিপতির মিত্রতা সম্পর্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু শুভ ফলাফল দিতে পারে না। কেন? তাদের কানেকশানটা নেগেটিভ হয়েছে। আমরা মিত্র হলেও যদি আমাদের সাথে মানে বলা যেতে পারে যে সূত্রটা, সেই সূত্রটা নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু আমরা চাইলেও পজিটিভ ফলাফল দিতে পারবো না। এই বিষয়টাও আপনাদেরকে দেখে নিতে হবে। এইটাকে দশানাথ কুণ্ডলী বলে। দশানাথ কুণ্ডলীতেও আপনাদেরকে দেখে নিতে হবে রাহু থেকে শনি কোন স্থানে বসে আছে। এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা খুব সহজ সরলভাবে বিষয়টাকে বোঝার যদি চেষ্টা করি, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে, তো আমরা কি জানতে পারলাম এতক্ষণে রাহু আর শনির অবস্থান কি হতে পারে আমাদের জন্মছকে, সেই বিষয়টা আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং রাহুর সাথে শনির অন্তর্দশার সময়কালটা 2 বছর 10 মাস 6 দিন হয়। তাহলে খুব সহজভাবে যদি বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি কোন কোন দিক থেকে আমাদের বলতে পারেন সমস্যা আসতে পারে। দেখুন, আমি প্রথমেই বলেছি শনি ন্যাচারালি আমাদের জন্মছকে কিন্তু কর্মের কারক গ্রহ, পরিশ্রমের কারক গ্রহ, আপনার যারা কর্মচারী আছে তাদের কারক গ্রহ, আপনার অঙ্গ হিসাবে পায়ের কারক গ্রহ। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি শনির আন্ডারের মধ্যে যা কিছু আসে, রাহুর সাথে শনির যদি খুব নেগেটিভ অবস্থান হয়ে যায়, তখন সেক্ষেত্রে এই সকল রিলেটেড বিষয়গুলোতে সর্বোচ্চ রূপে সমস্যা চলে আসবে। সব থেকে প্রথমেই যেটা আসবে কর্মজীবনে বাধা এবং সংগ্রাম। শনি কিন্তু কর্মের কারক, এবং এক্ষেত্রে যেহেতু শনি কঠোর পরিশ্রম দাবি করে থাকে, এবার রাহুর সাথে অন্তর্দশা যখনই আসবে তখন এই পরিশ্রমটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কেন? রাহু আমাদের জন্মছকে ফার্স্টেশনের কারক গ্রহ, মায়ার কারক গ্রহ। তো সেই দিক থেকে যখনই আসবে তখন কিন্তু আপনার কাজের ক্ষেত্রে বাধা, অপ্রত্যাশিত কোনো রকম দিক থেকে দেরিতে ফল পাওয়া, এরম ধরনের সমস্যাগুলো কিন্তু বারবার চলে আসতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাহুর সাথে শনির অন্তর্দশা শুরুতে বা তার কিছুদিন আগে থেকেই আপনারা এই পরিবর্তনটা দেখতে পাবেন। কর্মের জায়গাতে হঠাৎ করে বাধা চলে এসেছে, এবং তার সাথে আমাদের মানসিক চাপ, অস্থিরতা। রাহু যেহেতু বিভ্রান্তির কারক গ্রহ, আপনার কর্মে ভুল হয়ে যাওয়া, হতাশা চলে আসা, বারংবার ডিপ্রেশনে পড়ে যাওয়া, আপনার মনে হবে যে আপনি কোনো পথ থেকে বেরোতেই পাচ্ছেন না, যার কোনো শেষ নেই। আপনি বারংবার একই জায়গাতে ঘুরছেন, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু তবু আপনি তার ফলাফল পাচ্ছেন না। এই জায়গাতেও একটা নেগেটিভিটি আসতে পারে।
এবং তার সাথে যদি আমরা দেখি আর্থিক ওঠানামার জায়গাটাও চলে আসবে। এবার দেখুন, কর্ম যদি ভালো না হয় তাহলে তো আর্থিক দিকটাও সমস্যার জায়গা তৈরি করবে। তো যখনই আর্থিক ওঠানামা আসবে তখন ঋণ বৃদ্ধি পেতে পারে। তো যদি ন্যাচারালি আমরা এই সময়টাতে দেখি যে ক্ষেত্রে আপনার শনির সাথে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে, আপনারা ঋণ নিয়েছে, সেই ঋণ নিয়ে কিন্তু আপনাদেরকে ভীষণ সমস্যায় পড়তে হয়েছে। এই বিষয়টা কিন্তু বারংবার উঠে আসতে দেখেছি। সব থেকে বড় বিষয় কি, আপনার কর্মচারীদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, তারা হঠাৎ করে কর্মে ফাঁকি দিচ্ছে, এবং সেই কর্মের জায়গায় যেটা আপনার ধরুন ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনার কর্মচারীদের সাথে আপনার হঠাৎ করে ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল, জানবেন আপনার রাহুর সাথে শনির অন্তর্দশা ভীষণ নেগেটিভ একটা ফলাফল শুরু করেছে। হঠাৎ করে দেখবেন আর একটা বিষয়, সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলে আসা, আপনার নিজের কাছের মানুষের বিশ্বাস আপনি অর্জন করতে পারছেন না, তার সাথে ভুল বোঝাবুঝি বেশি করে হচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু বেশি করে দেবে। এবং যারা এই বিষয়টা আমি লক্ষ্য করেছি, দেখবেন আপনার পায়ে ব্যথা বেদনা, হাঁটুতে ব্যথা বেদনা, হঠাৎ করে পায়ে চোটাঘাত লাগা, এরকম ধরনের সমস্যাগুলো বাড়ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই বিষয়টাও কিন্তু রাহুর সাথে শনির অন্তর্দশা নেগেটিভ হলে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এখানে স্বাস্থ্যের ক্ষেত্রে তো বলেই দিলাম, জয়েন্ট পেনগুলো সব থেকে বেশি করে বাড়ায়, হাঁটুর ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে, কোমরের ক্ষেত্রে, সব রকম দিক থেকে নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু রাহুর সাথে শনির অন্তর্দশা নিয়ে চলে আসে। এবার দেখুন, আমি প্রতিকার নিয়ে আলোচনা অবশ্যই করব। তার আগে কিছু দিক থেকে কিন্তু কিছু ভালো ফলাফলও আসতে পারে। রাহুর সাথে শনির যদি অবস্থানটা খুব ভালো হয়, ধরুন আমি যে প্রথমে সূত্রগুলো দিয়েছিলাম, রাহু শনি তৃতীয় ষষ্ঠ পজিটিভ স্থানে বসে আছে, তার নিজ রাশিতে বসে নেই, রাহুর সাথে শনির ধরে নিন ত্রিকোণের অবস্থান হয়েছে, সেক্ষেত্রেও কি রাহু শনির অন্তর্দশা নেগেটিভ যায় না। এবং যদি আমরা লগ্ন বিশেষে দেখি, আমাদের ক্ষেত্রে যদি আমরা খুব সহজভাবে দেখি, বৃষ লগ্ন, তুলা লগ্ন হিসাবে কিন্তু রাহুর সাথে শনির অন্তর্দশা খুব ভালো যায়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মিথুন আর কন্যা সাপেক্ষেও ভালো যায়, আবার অনেক ক্ষেত্রে কি হয়, মকর আর কুম্ভ সাপেক্ষেও ভালো যায়। তার মানে বাদ বাকি লগ্নের ক্ষেত্রে ভালো যায় না, না তাদের ক্ষেত্রেও ভালো যায়। এই কারণেই আপনাদেরকে প্রথমের অবস্থানগুলো দেখতে হবে, কি অবস্থানে বসে আছে রাহু আর শনি। যদি ভালোর দিকে আমরা দেখি, দেখুন হঠাৎ করে এই বিষয়টা আপনাদেরকে বুঝতেই হবে, জন্মছকে রাহু শনির পজিটিভ কানেকশন থাকলেই আপনারা এই সময়টাতে কিন্তু অপ্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেন, যেটা আপনারা আশা করেননি, আপনারা ভীষণ কঠোর পরিশ্রম করেছেন, তার ফলাফল কিন্তু এই সময়টাতে পেতে পারেন। হঠাৎ করে জীবনের গ্রাফ আপনার উন্নতি দিকে বাড়াতে পারে, কেরিয়ারে হঠাৎ করে বড় পরিবর্তন চলে আসতে পারে, শুভ ফলাফল লাভ, মানে যেটা আপনি আশা করেননি সেরকম কিছু ফলাফল কিন্তু আপনারা এই সময়টাতে পেতে পারেন রাহুর সাথে শনির অন্তর্দশা। এবার একটা বিষয় তো খুব পরিষ্কার, দেখুন যারা বাস্তববাদী, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যারা কর্মঠ হয়, তাদের জন্য রাহুর সাথে শনির অন্তর্দশাটা কখনো নেগেটিভ নয়। এই সময়টাতে মানুষ সব থেকে বেশি করে শেখে কী করে জীবনে যে কোনো সমস্যাকে সমাধান করে এগিয়ে যাওয়ার পথ আমরা খুঁজে পাবো। কেন সেই মানুষটাই পারবে যার জন্মছকে লগ্নপতি স্ট্রং হয়ে আছে। এবং রাহুর সাথে শনির অন্তর্দশা এক্ষেত্রে আমাদের আর একটা বিষয় হতে পারে, সেই সকল জাতক বা জাতিকা ভীষণ বাস্তববাদী হয়ে যায়, তাদের এমন একটা সময় কাটে, সেই সময়ের মিডিল অবধি, ধরুন 2 বছর 10 মাস 6 দিনের মধ্যে 1 বছর কাটার পরেই তারা নিজেকে এতটাই স্ট্রং করে ফেলে, তাদের কাছে আর কোনো সমস্যা বলে মনে হয় না। তার পরবর্তী 1 বছর 10 মাস 6 দিন ধরুন সে সংঘর্ষ করুক বা যাই করুক না কেন, তার কাছে কোনো সমস্যা নয়। তারপরে যে অন্তর্দশাগুলো আসে, তাদের কাছে জীবনে কিন্তু সার্ভাইভ করার জন্য তারা আর বাঁচে না, তারা কিন্তু লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য বাঁচে। সেই হিসাবে কিন্তু এই সময়টাকে আমরা কিছু অংশে পজিটিভ ধরতে পারি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, বিদেশ যাত্রার যোগও কিন্তু এই সময়টাতে চলে আসে। যারা অনেক দিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছেন, বাইরে গিয়ে থাকতে চাইছেন, সেই জায়গাতে কিন্তু পজিটিভ। তবে একটা জায়গাতে সমস্যা আসতে পারে, বাইরে গেলে দেশে ফিরতে সমস্যা হবে, আবার দেশ থেকে ধরে নিন বাইরে যেতেও একটু সমস্যা হতে পারে, কিন্তু চলে গেলে সেখানে গিয়ে সেটেল হয়ে যাওয়ার কিন্তু জোরালো যোগ এই সময়টাতে তৈরি করে। এটাও একটা পজিটিভ দিক। এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু পজিটিভ হিসাবে ধরা যেতে পারে। দেখুন রাহুর কাজটা কি, রাহুর কাজ হচ্ছে সর্বদাই কিছুটা লোক দেখানো ভক্তি। ধরুন আমি মন্দিরে গেলাম, ফটো তুললাম, সেলফি তুললাম, চারিদিকে করলাম, কিন্তু ভক্তির ক্ষেত্রে শনিদেব, যেটা দীর্ঘমেয়াদী ফল, শনিদেবের ফলাফল কিন্তু আমাদের দরকার। তো রাহুর সাথে শনির অন্তর্দশায় মানুষের কিন্তু ভক্তি বাড়ে। কথায় আছে না, যখন মানুষ চাপে পড়ে তখনই তাদের ভক্তিটা বেড়ে যায়। তো সেই দিক থেকে সেই সকল মানুষ ধর্মের পথে চলার একটা তাদের চিন্তাভাবনা শুরু হয়, এবং তারা কিন্তু খুব পজিটিভলি ধার্মিক স্থানে যাওয়া, বলা যেতে পারে দান ধ্যান করা, এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে অধিক পরিমাণে বেড়ে যেতে দেখা যায়। তো সর্বদাই কিন্তু নেগেটিভভাবে নিলে হবে না এই সময়টাতে। এবার যদি ধরুন আমরা খুব সহজ প্রতিকারে যাই, প্রথমত হচ্ছে রাহু আর শনি যেই ঘরের আপনারা দেখে নিয়েছেন, আমি প্রথমেই বলে দিয়েছি, একদম সহজভাবে যদি একবার রিভাইজ দিয়ে দিই, যদি লগ্ন আর দ্বিতীয়ের, যদি ধরুন আপনার মকর লগ্ন হয়, তাহলে লগ্ন আর দ্বিতীয়ের কারক হয়ে যাবে, অধিপতি হয়ে যাবে শনি, তাহলে আপনার মেন্টাল প্রেশার, আপনার আর্থিক স্টেবিলিটির সব থেকে বেশি সমস্যা নিয়ে চলে আসবে। তো যদি কুম্ভ লগ্ন হয়, সেরকম লগ্ন আর দ্বিতীয়ের কারক হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, আপনার ব্যয়
আপনার আয় দুটো নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং আপনিও সেখানে মেন্টাল প্রেশারে ভুগবেন। যদি ধরুন মেষ হয়, মেষের ক্ষেত্রে দশম এবং একাদশ ঘরের অধিপতি হয় শনি, সে যদি অশুভ স্থানে বসে থাকে আপনার আয় এবং আপনার কর্ম দুটো নিয়ে সমস্যার জায়গা তৈরি করবে। তো এইরকমভাবে আপনারা দেখে নিন যে আপনার লগ্ন সাপেক্ষে শনি কোন কোন ঘরের অধিপতি হয়েছে, এই বিষয়টা দেখে নিন। এবার যেটা রেমেডি আপনারা ফলো করবেন, শনি সব থেকে বেশি কী চায়? ডিসিপ্লিন চায়। আপনাদেরকে পার্টিকুলারলি এই সময়টাতে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কোনো সময়কে অপব্যবহার করলে হবে না, তাহলেই এই সময় থেকে সব থেকে সহজে বেরিয়ে আসার পথ। এবং সব থেকে বড় বিষয়, রাহু কী চায়? রাহু চায় হচ্ছে আপনাকে ফলাফল দেবে, ঘুরিয়ে ফলাফল দেবে। এই সময়টা যতটা পারেন আপনারা ধার্মিক স্থানে যান, সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে আপনাদের যেই ধর্ম সেই ধর্মস্থানে যান, গিয়ে আপনারা একটু পরিক্রমা করুন, যেই মন্দিরে গেছেন, যেই মসজিদে গেছেন, যেই চার্চে গেছেন, সেটার পরিক্রমা করুন, ঘুরুন, দেখবেন তাতে আপনার এই রাহুর সাথে শনির অন্তর্দশার নেগেটিভিটি দূর হচ্ছেই হচ্ছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সব থেকে বড় বিষয়, আপনারা আপনাদের লেবার বা যারা চাকর আছে বা যারা আপনার কর্মচারী আছে তাদের সাথে পজিটিভ ব্যবহার করুন, তাদেরকে কোনো রকমভাবে ছোট করবেন না এবং আপনার নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো দারিদ্রদের দান করুন। দেখুন, আমি এটা বলতেই পারি, আপনারা তেলের প্রদীপ জ্বালান, আপনারা বলা যেতে পারে শনি বাবার মন্দিরে যান, এই সকল বিষয়ের থেকেও প্র্যাকটিক্যাল কর্ম যদি আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য বেশি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। প্রথমত হচ্ছে এক্সপেকটেশন কমাতে হবে এবং দ্বিতীয় বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সবথেকে বড় বিষয় হবে আপনার থেকে যারা ডাউনগ্রেডের আছে তাদেরকে সাহায্য করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাহলে দেখবেন এমনিই ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই প্রত্যেক শনিবার আপনারা অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালাতে পারেন, আপনারা মা কালী, মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিতে পারেন, আপনারা প্রত্যেক মঙ্গলবার শনিবার হনুমান চালিসা পাঠ করতে পারেন, এটা ভীষণ ভালো ফলাফল দেয়। হনুমান চালিসা পাঠ তো করুন। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমি আর একটা বিষয় আপনাকে বলে রাখছি, গণেশ ঠাকুরের আরাধনা ভীষণ সাপোর্ট দেয়, ওম গান গান পাতায় নম জপ করুন, তবে শনির সাথে রাহুর অন্তর্দশা নেগেটিভ সময় আপনারা পেরিয়ে উঠতে পারবেন। এবং পজিটিভ যদি যায় আপনাদের ক্ষেত্রে, সেই পজিটিভিটিটাকে আরও বাড়ানোর উদ্দেশ্যে আপনারা এই রেমেডিগুলো ফলো করতে পারেন, তাহলেও কিন্তু এই সকল বিষয়টা থেকে আপনারা পজিটিভ থাকতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন।